নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প নিখুঁত। প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো নিখুঁত, সংসার ভাঙা এক নারী। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি অবশ্যই প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। মেঘলা বিয়ের পর থেকেই বুঝতে পেরেছিল তার স্বামী অর্ণব কেমন যেন বদলে যাচ্ছে। প্রথম দিকে অর্ণব খুব ভালোবাসত মেঘলাকে, খেয়াল রাখত, কিন্তু ধীরে ধীরে সেই ভালোবাসার মোড় ঘুরে গেল এক অদৃশ্য শৃঙ্খলে। তুমি এটা কেন পড়েছ? আমি বলেছি না লাল রং তোমার গায়ের সঙ্গে একদম যায় না। তাই নাকি? কিন্তু লাল রং তো বিয়ের পর সবাইকেই ভালো লাগে। তোমার এই হাসিটা অসহ্য। তুমি কি জানো সবাই তোমাকে নিয়ে কত বেশি হাসাহাসি করে? আমার বন্ধুরা এলে একটু চুপচাপ থাকবে, বেশি কথা বলার দরকার নেই। ওরা কালচার্ড মেয়েদের পছন্দ করে, তোমার মতো গেঁয়ো ভূতদের নয়। প্রথমে মেঘলা এইসব কথার গুরুত্ব দিত না, ভাবত ভালোবাসার মধ্যেই হয়তো একটু আধটু শাসন থাকে। কিন্তু ধীরে ধীরে সে বুঝল অর্ণব শুধু শাসনই করছে না, তাকে বদলে দিতে চাইছে, তাকে ধ্বংস করে দিতে চাইছে। অফিস থেকে একদিন বাড়ি ফিরে কোনো কারণ ছাড়াই রাগ দেখাতে শুরু করে আজকাল অর্ণব। তোমার মতো মেয়েকে বিয়ে করে আমার জীবন শেষ। যদি একটু সুন্দর হতে, একটু স্মার্ট হতে, তাহলে আর আমার বন্ধুরা হাসাহাসি করতো না। মেঘলার চোখ জলে ভরে যায়। সে কিছুই বলে না, কারণ সে জানে বললে অর্ণব বলবে, আহ, সবসময় নাটক করো কেন? কাঁদলেই কি আমার দয়া হবে নাকি? মেঘলা নিজের ওপর সন্দেহ করতে শুরু করে। সে কি আসলেই এতটা খারাপ? আত্মবিশ্বাস ভাঙতে শুরু করে তার একটু একটু করে। সে আয়নায় নিজের চেহারা দেখে, কিন্তু কিছুতেই নিজেকে চিনতে পারে না। মানসিক অত্যাচারের আসল ভয়ঙ্কর দিক শারীরিক ক্ষতি না করেও মানুষের মনটা ভেঙে দেওয়া, আত্মবিশ্বাস নষ্ট করা, আর ধীরে ধীরে একসময় মানুষ নিজেকেই নিজে সন্দেহ করতে শুরু করে। মেঘলা জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে। শীতের বিকেলের নরম আলো বারান্দায় ছড়িয়ে পড়েছে, কিন্তু ওর ভেতরে অন্ধকারটা কিছুতেই কমতে চাইছে না। চায়ের কাপ হাতে নিয়েও চুমুক দিতে ইচ্ছে করছে না ওর। আবার চা ঠান্ডা করে দিলে? কি যে করো তুমি! অর্ণবের গলা শুনেই ওর পেটের ভেতরটা কেঁপে উঠল। তলপেট থেকে একটা চিনচিনানি ব্যথা ওর বুককে যেন ধাক্কা মেরে মুখের ভেতর থেকে ঠেলে বেরিয়ে আসতে চাইল। তবুও নিজেকে শান্ত রেখে মেঘলা বলল, না, এই তো এক্ষুনি বানালাম। অর্ণব তার হাত থেকে কাপটা নিয়ে একটা চুমুক দিল, তারপর মুখটা বিকৃত করে বলল, এই চা করতে বলেছি তোমাকে? মেঘলা মাথা নিচু করল। তার মনে নেই সে কখনো চায়ের ধরন নিয়ে ভুল করেছে কিনা। তবুও প্রতিদিন কিছু একটা তো হবেই যা অর্ণবের অপছন্দ। তুমি ঠিক মতো কোনো কাজই করতে পারো না।
আমার বন্ধুর বউরা কত স্মার্ট, কত আদর্শ গৃহিণী, আর তুমি এক কাপ চাও ঠিকঠাক বানাতে পারো না। মেঘলা কিছুই বলল না, কারণ সে জানে সে বললেই উত্তর আসবে, সব সময় তর্ক করো না, তোমার মতো মেয়েরা আসলে সংসার করতেই জানে না। এক সময় মেঘলা খুব হাসি খুশি মেয়ে ছিল। বন্ধুরা ওকে বলতো, তুই সবসময় এত প্রাণবন্ত থাকিস কিভাবে রে? হ্যাঁ সত্যি বাবা, টেনশনে তো আমাদের মুখ থেকে এতটুকু হাসি বেরোয় না। সামনে পরীক্ষা, অথচ নিজেকে দেখ আমি কি করব বলতো। আমি মনে করি হাসলে প্রচুর পরিমাণে পিওর অক্সিজেন শরীরে ঢোকে, আর শরীর আর মন দুটোই ভালো থাকে। কিন্তু এখন সেই মেয়ে হাসতে ভুলে গেছে। অর্ণবের কথা, অর্ণবের মতামত আর অর্ণবের ইচ্ছা সবকিছুই মেঘলার জীবনের একমাত্র নিয়ম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখে সে, চোখের নিচে কালি, চুল এলোমেলো, নিজেকে চিনতে পারে না মেঘলা। অর্ণব অফিস যাওয়ার আগে বলে, তুমি বড্ড মোটা হয়ে গেছো, একটু নিচের দিকে তাকিয়ে দেখো, আমি লজ্জা পাই তোমাকে সঙ্গে নিয়ে বেরোতে। মেঘলা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নগ্ন করে দেখলো অনেকক্ষণ। তার মনে হলো আয়নার মধ্যে যেই মেয়েটাকে সে দেখছে সেই মেয়েটা যেন আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে। সেই দিন সন্ধ্যায় হঠাৎ করে মেঘলার এক কলেজ বান্ধবীর ফোন এলো। ফোনটা পেয়ে খুব খুশি হয়েছিল মেঘলা। কিরে মেঘলা, কতদিন তোর সাথে দেখা নেই, ব্যস্ত আছি রে। তাই নাকি? তুই তো আমাদের গ্রুপ থেকেও বেরিয়ে গেলি, কি হয়েছে বলতো? ভালো আছিস তো? লাস্ট কবে দেখা হয়েছিল মনে পড়ে তোর? মেঘলা কিছু একটা বলতে চাইল, কিন্তু শব্দটা আটকে গেল গলায়। তার ভালো থাকার সংজ্ঞা এখন ঠিক কি? সেই দিন রাতে আবার অর্ণব খিটখিটে মেজাজে ঘরে ফিরল। কোনো কারণ ছাড়াই চিৎকার করতে লাগলো, তুমি কি বোঝো না আমার কেমন লাগে? তুমি কিছুতেই আমাকে সুখী করতে পারো না। মেঘলার আর কান্না পেল না, শুধু মনে হলো সে সত্যিই কি এতটাই মূল্যহীন। দরজার দিকে তাকিয়ে থাকলো অনেকক্ষণ। একবার যদি বেরিয়ে যেতে পারতো এই অদৃশ্য শৃঙ্খল থেকে, কিন্তু পাটা জমে গেছে মাটির সাথে। পরদিন সকালে উঠে নিজের ওয়ার্ড্রপ খুলল মেঘলা। পুরনো একটা হলুদ শাড়ি বের করে আয়নার সামনে ধরল। হলুদ ওর সবচেয়ে প্রিয় রং, কিন্তু বিয়ের পর অর্ণব বলেছিল, তোমাকে হলুদে একদম মানায় না, গাইয়া লাগে। শাড়িটা সে হাতে নিয়ে বসে রইল। আজ তার মনে হলো অনেকদিন পর সে তার নিজের পছন্দের কথা ভাবছে। সকালটা অন্য দিনের মতো ছিল না। মেঘলা আজ অন্যরকম অনুভব করছে। এতদিন পর নিজের প্রিয় হলুদ শাড়িটা হাতে নিয়ে সে বসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে ইচ্ছে করছে। সে বুঝতে পারছে সেই পুরনো মেঘলা এখনো কোথাও আছে কিনা তাকে একটু খুঁজে নিতে হবে। তবে সাহসটা হলো না। যদি অর্ণব দেখে ফেলে, হয়তো বলবে, আবার নাটক শুরু করলে তুমি। মেঘলা ধীরে ধীরে শাড়িটা আবার ভাঁজ করলো, কিন্তু এবার সে ওয়ার্ড্রোবের একেবারে নিচে না রেখে সামনে রাখলো, যেন হাত বাড়ালেই ছুঁতে পারে। ছোট্ট পরিবর্তনটা যেন তার মনে সাহস এনেছে। সন্ধ্যার দিকে অর্ণব অফিস থেকে ফিরল। মুখ দেখে বোঝাই যাচ্ছে মেজাজটা ভালো নেই। দরজা খুলতেই শুরু করলো, তোমার কি একটুও মাথা ব্যথা নেই? সারাদিন ঘরেই থাকো, তবু একটা সময় মতো চাটা বানাতে পারো না? মেঘলা চুপচাপ চা বানিয়ে দিল। চায়ের কাপ হাতে নিতে অর্ণব বলল, আজকের খাবারে যেন ঝাল বেশি না হয়, গতবার যা রান্না করেছিলে মুখে তোলাই যাচ্ছিল না। আগে হলে মেঘলা এসব কথায় দমে যেত, কিন্তু আজ ভেতরটা যেন শক্ত হয়েছে। সে ধীর গলায় বলল, ঠিক আছে, আজ থেকে তুমি নিজেই রান্নার স্বাদটা দেখে নেবে। অর্ণব একটু চমকে গেল। এতদিন ধরে মেঘলা কোনো রকম পাল্টা কোনো উত্তর দেয়নি, তবে সে কি কিছু আজ নতুন করলো? তবে অর্ণব কোনো উত্তর দিল না। সে রিমোটটা হাতে নিয়ে টিভি চালালো। মেঘলার মনের ভেতর থেকে হলো একটা ধাপ, যেন সে এগিয়েছে।
রাতে খাবার টেবিলে অর্ণব ফোনে স্ক্রল করতে করতে বলল, কাল সন্ধ্যায় পার্টি আছে, তোমার যাওয়ার দরকার নেই। ওখানে সবাই স্টাইলিশ ড্রেস পরে আসবে, তুমি গেলে বড্ড বেমানান লাগবে। মেঘলার গলা শুকিয়ে গেল, কিন্তু সে কিছু বলতে পারল না। অর্ণব প্রায় এমন বলতো, আর মেঘলা কখনো প্রতিবাদ করত না। কিন্তু আজ সে হলুদ শাড়িটার কথা মনে করল। ধীর গলায় বলল, আমি যাব, কাল সন্ধ্যায় ঠিক সময়েই তৈরি হয়ে যাব। অর্ণব অবাক হয়ে তাকালো, তার চোখে অসম্ভব বিরক্তি। কিন্তু মেঘলা দেখল সেখানে একটু অবিশ্বাসও আছে। এতদিন ধরে সে কোনো প্রতিবাদ করেনি, আজ হঠাৎ এমন কথা বলছে। তুমি? অর্ণব হেসে বলল, তুমি জানো কিভাবে নিজেকে উপস্থাপন করতে হয়? মেঘলা এবার হাসল, খুব ধীর এবং আত্মবিশ্বাসী একটা হাসি। জানি কিনা সেটা কাল দেখলেই বুঝতে পারবে। অর্ণব আর কিছু বলল না, কিন্তু তার মুখ শক্ত হয়ে গেছে। মেঘলার মনে হলো সে সত্যিই এবার এগোতে শুরু করেছে। পরের দিন বিকেলে ওয়ার্ড্রপটা খুলে নিজের পছন্দের শাড়িটা বার করলো মেঘলা। হলুদ শাড়ি। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িটা পরে নিল। নিজেকে দেখে চোখে জল চলে এলো তার। হে কি সেই মেঘলা যে হাসতে ভুলে গিয়েছিল। মুখের ওই ক্লান্তি আজও আছে, কিন্তু তার চেহারায় এক ধরনের দৃঢ়তা ফুটে উঠেছে। মনে মনে সে বলে, অনেক সহ্য করেছি, আর নিজের মধ্যে হারাবো না। সন্ধ্যা 6টা বাজে। অর্ণব এখনো অফিস থেকে ফেরেনি। মেঘলা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শাড়ির আঁচল ঠিক করছে। হলুদ শাড়ির সঙ্গে সে হালকা গয়না পরেছে, ঠোঁটে একটু লিপস্টিক দিয়েছে। বহুদিন পর নিজেকে সাজাতে ইচ্ছে হলো তার। আয়নার সামনে নিজেকে দেখে মেঘলার মনে হলো অনেকদিন পর সে সত্যিই নিজের অস্তিত্ব অনুভব করছে। আগে কখনো অর্ণবের অনুমতি ছাড়া এমন কিছু করার কথা ভাবতে পারেনি, কিন্তু আজ সে অন্যরকম শক্তি অনুভব করছে। ড্রেসিং টেবিলের পাশে রাখা ফোনটা বেজে উঠল। রিমার কল। কিরে, আজকাল বেঁচে আছিস নাকি? মেঘলা হাসল। হ্যাঁ রে, আজ ওর অফিস পার্টিতে যাচ্ছি। রিমা চমকে বলল, তুই? তোর বর কি তোকে যেতে দেবে? সে তো আবার তোকে কোথাও নিয়ে বেরোতেই চায় না রে। মেঘলা এবার নির্ভীক গলায় বলল, সে আমায় দেবে কি দেবে না সেটা এখন আর তার সিদ্ধান্ত নয়। অর্ণব দরজা খুলে ঢুকতেই তার চোখ স্থির। তুমি তুমি এত সাজগোজ করেছো কেন? মেঘলা নির্লিপ্ত স্বরে বলল, হ্যাঁ, পার্টিতে যাব। অর্ণব কিছুক্ষণ মেঘলার দিকে তাকিয়ে রইল, তারপর তাচ্ছিল্যের স্বরে বলল, তুমি এইসব সাজলে কি হবে? নিজেকে কোনোদিন আয়নায় দেখেছ? আগে হলে মেঘলার চোখটা ভিজে যেত, কিন্তু আজ সে স্থির দাঁড়িয়ে থাকলো। আমি আয়নায় নিজেকে দেখেছি, আর আমি নিজেকে ভালোবাসি। অর্ণব এবার সত্যিই অবাক হলো। এতদিন সে যা বলেছে মেঘলা নিঃশব্দে মেনে নিয়েছে, কিন্তু আজ তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? মেঘলা এইবার চোখে চোখ রেখে বলল, না, আমি শুধু নিজের মতো বাঁচতে চাই। অর্ণব ধপ করে সোফায় বসে গেল। তার অভিব্যক্তি পড়া কঠিন। গাড়িতে বসেও অর্ণব একবারও মেঘলার দিকে তাকায়নি। পুরো রাস্তা চুপ করে থেকেছে, কিন্তু মেঘলা জানে এটা, এই নীরবতাটা কোনো বড়সড় ঝড়ের পূর্বাভাস। পার্টিতে ঢোকার সময় অর্ণব চাপা গলায় বলল, ভালো করে বোঝো, এখানে আমাকে লজ্জিত করবে না। বেশি কথা বলা দরকার নেই, তোমার এই কানের শিয়াল দাঁত বের করে। মেঘলার দাঁতগুলো এবড়ো খেবড়ো, গজাল, আর এইটাই তার অসৌন্দর্যের মূল কারণ। নির্লিপ্তভাবে সে বলল, আমি যেমন তেমনই থাকব, তোমার মুখোশ ধরে রাখার জন্য আমার জীবন না। অর্ণব এবার সত্যিই গেল খেপে। তোমার সাহস কিন্তু বড্ড বেড়েছে। মেঘলা হালকা হেসে বলল, সাহস সবসময় ছিল, শুধু তোমার তৈরি ভয় আমাকে আটকে রাখত অর্ণব। পার্টির ভেতরে ঢোকার পর মেঘলা দেখল এখানে সবাই একে অপরের সঙ্গে গল্প করছে, হাসছে, প্রাণবন্ত পরিবেশ।
কিন্তু এতদিন ধরে অর্ণব তাকে বুঝিয়ে এসেছে যে সে এইসব জায়গার যোগ্য নয়। একজন মহিলা এগিয়ে এসে বললেন, আপনি মেঘলা, তাই না? অনেক শুনেছি আপনার কথা। মেঘলা বিস্মিত হলো। অর্ণব কি এতদিন ধরে এমন ভাবে তাকে বর্ণনা করেছিল যে সবাই তাকে আগে থেকেই অযোগ্য মনে করত? কিন্তু এরপর যা ঘটলো তাতে অর্ণব নিজেই অবাক। মেঘলা হাসি মুখে কথায় জড়িয়ে গেল সকলের। তার আত্মবিশ্বাস দেখে অনেকেই তার সাথে কথা বলতে আগ্রহী হলো। একসময় অর্ণব মেঘলার কানে কানে বলল, তুমি কি এখানে আমাকে অপমান করার প্ল্যান করে এসেছো? মেঘলা এবার গভীর গলায় বলল, তোমার সুখী মুখোশের নিচে আমি চাপা পড়ে থাকতে পারবো না অর্ণব। এবার তোমার পালা আমাকে একটু একটু করে বুঝতে শেখার। স্তম্ভিত অর্ণব একদম চুপ, কোনো কথা বেরোচ্ছে না ওর মুখ থেকে। পার্টি শেষ হওয়ার পর অর্ণব আর এক মুহূর্ত অপেক্ষা করল না। মেঘলার হাত চেপে ধরে দ্রুত গাড়ির দিকে হাঁটা লাগালো। বাইরে ঠান্ডা বাতাস বইছে, কিন্তু গাড়ির ভেতরটা ভীষণ রকম ভারী। গাড়ি স্টার্ট দেওয়ার পরও অর্ণব কিচ্ছু বলল না। তার চোখের সামনের রাস্তা, কিন্তু মুখের শক্ত বাঁধন স্পষ্ট। সে প্রচন্ড রেগে আছে। মেঘলা জানত এই নীরবতা ভয়ঙ্কর কিছু ইঙ্গিত দিচ্ছিল। বাসায় ফিরে দরজা বন্ধ করতেই অর্ণব ঘুরে দাঁড়ালো মেঘলার দিকে। তুমি কি মনে করো এই ন্যাকামো করে তুমি আমার সমান হয়ে গেছো? মেঘলা স্থির গলায় বলল, এটা সমান হওয়ার ব্যাপার নয় অর্ণব, আমি শুধু আমার মতো করে বাঁচতে চাই। অর্ণব হঠাৎ এক ধাপ এগিয়ে এলো। তুমি এতদিন আমার কথা মেনে চলেছ, আর আজ হঠাৎ নিজেকে শক্ত ভাবছ? তোমাকে কে শেখালো এইসব? নিশ্চয়ই কেউ আছে, তাই না? মেঘলার বুক কেঁপে উঠল। এই ধরনের সন্দেহবাতিক কথাগুলোই তো অর্ণবের মানসিক অত্যাচারের বড় অস্ত্র। কারো প্রয়োজন নেই অর্ণব, আমার নিজের বোধোদয় হয়েছে। এতদিন তোমার মানসিক অত্যাচারে চুপ থেকেছি, কিন্তু এখন আর থাকবো না। অর্ণব কিছুক্ষণ তাকিয়ে, তারপর হঠাৎই হাতের রিস্টওয়াচ খুলে ছুঁড়ে ফেলল। তুমি কি ভাবছো আমি তোমার এই নতুন নাটকে মেনে নেব? মেঘলা এইবার এক ধাপ এগিয়ে এসে শান্ত গলায় বলল, এটা নাটক নয়, আমার অস্তিত্বের দাবি। রাতে অর্ণব শোবার ঘরে আসেনি। মেঘলা জানতো সে রাগে ফুঁসছে, কিন্তু মেঘলা ভয় পায় না। সে জানে অর্ণব যাই করুক তাকে আর মানসিকভাবে ভাঙাতে পারবে না। ভোরবেলা মেঘলার ঘুম ভাঙল একটা শব্দে। পাশের ঘরে কিছু একটা ভেঙেছে। ছুটতে গিয়ে দেখলো অর্ণব রাগে জিনিসপত্র ছুঁড়ে ফেলছে। মেঘলা এক মুহূর্ত চুপ করে থাকলো। বলল, তুমি ভাঙতে চাইছো আমাকে নাকি নিজেকে? অর্ণব থেমে গেল। কি? এতদিন তুমি আমাকে ভয় দেখিয়ে বসে রেখেছিলে, আজ যখন বুঝতে পারছো আমি আর তোমায় ভয় পাচ্ছি না, তখন তোমার সব অস্ত্র ভোঁতা হয়ে গেছে, তাই না? অর্ণব এবার আর কিছু বলল না, শুধু চোয়াল শক্ত করে তাকিয়ে থাকলো। পরদিন সকালে মেঘলা নিজের ব্যাগ গোছাচ্ছে। অর্ণব দরজার পাশে দাঁড়িয়ে, কোথায় যাচ্ছ? বাইরে, একটু নিজের জন্য সময় নিতে চাই। অর্ণব প্রথমবারের মতো ভয় পেল বোধহয়। এতদিন ধরে সে জানতো মেঘলা কখনো তাকে ছেড়ে যাবে না, কিন্তু আজ মনে হচ্ছে মেঘলা সত্যি সত্যি কি ওকে ছেড়ে দেবে? মেঘলাকে কি ও হারাতে শুরু করলো একটু একটু করে? মেঘলা দরজা খুলে বেরিয়ে গেল। অর্ণবের ঠোঁটের কোণে একটা চাপা আতঙ্ক। রিকশায় বসে শহরের পরিচিত রাস্তাগুলোর দিকে তাকিয়ে মেঘলা। এতদিন এই রাস্তাগুলো কেবল বাজার, অফিস, হাসপাতাল এবং শ্বশুর বাড়ি যাওয়ার পথ ছিল। আজ অনেক বছর পর এই শহরটা যেন ওর কাছে নতুন। কোথায় যাবে, কি করবে সে জানে না, শুধু জানে অর্ণবের তৈরি মানসিক খাঁচা থেকে একটু বেরিয়ে আসতে চায় সে। ফোনটা বেজে উঠল। রিমার নাম দেখতে পেল মেঘলা, হাসলো একটু। কোথায় তুই? তোর স্বামী কিন্তু আমার বাসায় ফোন করেছিল। মেঘলার বুকটা ধক করে উঠল। কি বলল?
বলল তুই আমার সাথে আছিস কিনা, তোর নতুন কোনো প্রেমিক আছে কিনা, এইসবও ইঙ্গিত দিল। মেঘলা কপালে হাত দিয়ে মাথা নিচু করল। সে জানতো অর্ণব ঠিক এটাই করবে। সন্দেহ, অপবাদ, মানসিক খেলা, এইসবের তো পুরনো কৌশল। রিমা, তুই চিন্তা করিস না, আমি ঠিক আছি। আমি শুধু একটু একা থাকতে চাই। তুই কি সত্যি সবকিছু থেকে বেরিয়ে আসতে পারবি মেঘলা? মেঘলা জানে না, তবে সে চেষ্টা করবে। অর্ণব সোফায় বসে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে। মেঘলা কল ধরছে না। তার মনে হলো সে যেন ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। এতদিন ধরে সে মেঘলাকে নিজের ইচ্ছে মতো চালিয়েছে। কখন কি বলবে, কি পড়বে, কাকে বন্ধু বানাবে, সব ঠিক করে দিয়েছিল সে। বিয়ের কথা মনে পড়ে। বাবা মার পছন্দ করা পাত্রী মেঘলা। প্রথম দিন অর্ণবের সঙ্গে যখন কথা বলতে বলা হয়েছিল, ব্যালকনিতে দাঁড়িয়ে মেঘলার সুন্দর মুখশ্রীর দিকে তাকিয়েছিল অর্ণব। হঠাৎ মেঘলা যখন তার দাঁত বের করে হাসে, অর্ণবের বুকের ভেতরটা কেঁপে ওঠে একটা অজানা ভয়। ছোটবেলায় একবার কুকুরের কামড় খেয়েছিল সে, তাই বড় বড় দাঁতগুলো, বিশেষ করে গজাল দাঁত, দেখলেই সেই মানুষের মুখের আদলটা একটা ভয়ঙ্কর হিংস্র পশুর মতো মনে হয় অর্ণবের। ছোট্টবেলায়, তখন বছর 5-6 বয়স, ইঞ্জেকশন নিতে দারুণ ভয় পেত অর্ণব। কিন্তু কুকুরের কামড় খাবার পর বাঁচার জন্য বাবা মা জোর করে ইঞ্জেকশন দিয়েছিল। পাড়ার মোড়ে কুকুরটা বাচ্চা দিয়েছিল 6খানা। অর্ণব বন্ধুদের সাথে খেলা করছিল। হঠাৎ ওর বলটা ওই বাচ্চাগুলোর কাছে গিয়ে পড়ে। সদ্য মা হওয়া কুকুর তার ছানাপোনাদের ক্ষতির কথা ভেবে ছুটতে গিয়ে অর্ণবের বাঁ হাতটা কামড়ে দেয়। শুধু কামড়েই দেয় না, সেখান থেকে অনেকটা মাংসপিণ্ড ছিঁড়ে নিয়েছিল। যন্ত্রণায় অর্ণব অজ্ঞান হয়ে গিয়েছিল সেইখানে। ইঞ্জেকশন চলে পরপর অনেকগুলো, কিন্তু কুকুরটা সেই বাচ্চাগুলোকে দিব্যি দুধ খাওয়াচ্ছে। ছানাপোনাগুলো বড় হয়েছে। আর মাঝে মধ্যেই অর্ণব যখনই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, তখনই দেখতে পায় কুকুরটা এখনো তার কানের শিয়াল দাঁতগুলো বের করে কেমন যেন দাঁত খেঁচাচ্ছে অর্ণবকে, যেন বলছে, হায় হায় আমার ক্ষতি কর। মেঘলার হাসি দেখার পর গাঁটা গুলিয়ে উঠেছিল অর্ণবের। বেসিনে গিয়ে হড়হড় করে যা খেয়েছিল মেঘলার বাড়ি সবটা উগলে দিয়েছিল, কিন্তু বলতে পারেনি সে কথা, কারণ মেঘলার সুন্দর মুখশ্রী ভালো লেগেছিল মনে মনে। এরপরে বিয়েটা ধুমধাম করে হয়ে যায়। মেঘলা উচ্চ শিক্ষিতা, বাবা মার বড় সন্তান। মেঘলার পরে মেঘলার একটা ছোট ভাই আছে, চাকরি পেয়ে গেছে সে অল্প বয়সেই। খুব সুন্দর ছিমছাম পরিবার, কোনো অশান্তি নেই। আর এই পরিবারে সম্বন্ধ করা মানে নিজের পরিবারেরও সুনাম করা। মেঘলা গান জানে, নাচ জানে, খুব সুন্দর হাতের কাজ করতেও জানে, রান্না বান্নাও দারুণ করে। কিন্তু অর্ণব কিছুতেই যেন মানতে পারছিল না মেঘলাকে। ফুলশয্যার রাতের দিন মেঘলার কাছে আসতেও অনেকটা সময় লাগে ওর। সমস্ত আবরণমুক্ত মেঘলার নরম তুলতুলে শরীরটা যখন নিজের কাছে আনতে চেয়েছিল অর্ণব, মেঘলা আবেশে চোখ বন্ধ করলেও ওর ঠোঁটে ভালোবাসার চুম্বনটা আঁকতে পারেনি। ভয় লেগেছে, যদি মেঘলার দাঁতের কামড়ে অর্ণবের অস্তিত্বের কোনো ক্ষতি হয়, যদি চুমু খেতে গেলে কোনো রকম ভাবে জিভটা দাঁতে লাগে, মানুষের বিষ তো কুকুরের বিষের থেকেও মারাত্মক। এরপরে হানিমুনে গিয়ে হয়েছিল আর এক বিপত্তি। নিজের পুরনো বন্ধুর সঙ্গে দেখা, যার সাথে খেলা করতে গিয়েই কুকুরের কামড় খেতে হয়েছিল ওকে। বন্ধু তো কানের কাছে মুখ নিয়ে হাসতে হাসতে সে কি ঠাট্টা বলেই বসলো, বিয়ে করে নিলি? আমি তো চাকরি পেয়ে কবে পোস্টিং হয়ে এখানে চলে এসেছি, আমার এখনো বিয়ে হলো না। ভাই, একটা জিনিস খেয়াল করেছিস? সেই কুকুরটার কথা মনে পড়ে? ওই নেড়ি কুকুরটা 6টা বাচ্চা রেখেছিল, তুই আমি ইট দিয়ে ইচ্ছা মতো মেরেছিলাম। লাস্টে তো ওর মাথায় ইটের বাড়িটা তুই মারলি। তাও কানের শিয়াল দাঁতগুলো বের করে কিভাবে আমাদেরকে ভয় দেখাচ্ছিল বল। এই 6টা বাচ্চা বেঁচে আছে না মরে গেছে রে?
হঠাৎ এই কথা জিজ্ঞেস করছিস কেন? না মানে তোর বউ দেখতে খুবই সুন্দরী, হাসিটাও দারুণ, বিশেষ করে ওর গজাল দাঁতের জন্য। ওরা দেখেই আসলে কথাটা মনে পড়লো। আবার বমি পেয়ে গেল অর্ণবের। সে উঠে রাস্তার মধ্যেই হড়হড় করে বমি করে দিল। বন্ধুটি পাশের দোকান থেকে জল এনে দিল, ওষুধের দোকান থেকে, যাতে বমি কমে সেই ট্যাবলেট খাওয়ালো। বলল, কি হলো বলতো তোর হঠাৎ করে, এমন করছিস কেন? না কিছু না। অর্ণবের মনে পড়ে লাস্ট ইঞ্জেকশনটা নেওয়ার দিন বাবা মা ইঞ্জেকশন দেওয়ার পর টাউনে গিয়েছিল কিছু কেনাকাটা করতে। অর্ণব ওর বৃদ্ধ ঠাকুরদা ঠাকুমার কাছে। ঠাকুমা বলেছিল, যা না একটু বাইরে গিয়ে খেলা করে আয়, কতদিন আর কুকুরের ভয়ে এভাবে নিজেকে আটকে রাখবি দাদু ভাই, বাইরে তো বেরোতেই হবে বল, কত কাজকর্ম বাইরে করতে হয়। গিয়েছিল অর্ণব ওর পাশের বাড়ি বন্ধু রাজার সাথে। বন্ধুটাকেও একটা কুকুরে হাঁচড় দিয়েছে। পাড়ার কুকুর দেখলেই তাদেরকে ঢিল পাটকেল ছুটতে ওরা ব্যস্ত। সেই দিন চোখ বন্ধ করে 6টা ছানাকে দুধ খাওয়াচ্ছিল নেড়ি কুকুরটা। প্রথমে লাঠির বাড়িটা মেরেছিল রাজা এবং শেষ মারটা মেরেছিল অর্ণব। এরপরে কুকুরটাকে টানতে টানতে পচা পুকুরের পাশে ফেলে। কিছুদিন পর ওই রাস্তা দিয়ে বাবার সাথে মাংস কিনে বাজার থেকে ফিরছিল অর্ণব। হঠাৎ দেখতে পায় অসংখ্য ছোট্ট ছোট্ট পোকা ঘিরে ধরেছে সেই নেড়ি কুকুরের শরীরটাকে, অথচ ওর দাঁতগুলো তখনও বেরিয়ে, সেগুলোর কোনো ক্ষতি হয়নি। বাড়ি এসে বাবা যখন কালো প্লাস্টিকটা সরিয়ে মাংসটা রেখেছিল, ওটা দেখেও বমি পেয়ে গিয়েছিল ওর। মনের ভেতরে জমে থাকা ভয়, তা থেকেই ঘৃণা সৃষ্টি অর্ণবের। হঠাৎ করে ফোনটা টেবিলে ছুঁড়ে মারল অর্ণব। তখনকার পরিস্থিতি আর এখনকার সিচুয়েশনে অনেক পরিবর্তন হয়েছে। বাড়ি আসার পরে মেঘলার প্রতি আসক্ত হলেও যতবার মেঘলার ঠোঁটের কাছে নিজেকে নিয়ে যেতে চায়, ততবারই 10 হাত দূরে সরে আসে অর্ণব। আর নিতে পারছে না, ছাড়তেও পারছে না। মনের ভেতরে একটা পুষে রাখা রাগ, ছোটবেলায় যেটা ভয় ছিল, সেটা এখনই একটা মারাত্মক রাগে পরিণত হয়েছে। নিজেকে শান্ত করার জন্য একটা সিগারেট ধরায় অর্ণব, কিন্তু শান্তি আসে না। মেঘলা কি সত্যি চলে যাবে? একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। মেঘলাকে সে অবজ্ঞা করেছে, অপমান করেছে, কিন্তু যখন সে সত্যিই চলে যাওয়ার কথা ভাবছে, তখন ভয় লাগছে কেন? মেঘলা ক্যাফের কোণে বসে কফির কাপে চুমুক দেয়। একটা সময় এই ছোট্ট স্বাধীনতাটুকু তার ছিল না। দিদি। মেঘলা চমকে ওঠে। চেনা মুখ তার সামনে দাঁড়িয়ে। অর্পিতা? অর্পিতা ছিল মেঘলার পুরনো সহকর্মী, সহপাঠিনীয়। বিয়ের পর চাকরি ছেড়ে দিয়েছিল মেঘলা, আর দেখা হয়নি তাই। তুমি এখানে কি করছো দিদি? মেঘলা হেসে বলে, নিজেকে খুঁজছি রে। অর্পিতা মেঘলার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি কি ভালো আছো? মেঘলা এবার সত্যি বুঝতে পারল সে ভালো নেই, কিন্তু ভালো থাকার চেষ্টা করছে। অর্পিতা, তুই জানিস, একটা মানুষ কেবল শারীরিক নির্যাতনের শিকার হয় না, মনের ওপর অত্যাচারেও মানুষকে ভেতর থেকে মেরে ফেলে। অর্পিতা গভীরভাবে মেঘলার দিকে তাকায়। আমি জানি দিদি, আর আমি জানি তুমি শক্ত হতেই চাইছো। আমি তোমার পাশে আছি। মেঘলার চোখটা ভিজে ওঠে। এতদিন ধরে সে একটা লড়াই লড়ছিল একা। আজ কেউ তাকে বলল, আমি তোমার পাশে আছি। আচ্ছা অর্পিতা, আমি হাসলে আমাকে কি খুব খারাপ দেখায়? না তো, তোমাকে তো কলেজে সবাই খুব পছন্দ করতো গো। তোমার থেকে আমি 1-2 বছরের এদিক ওদিক, মনে আছে? সে তো আছে, কিন্তু আমাকে বলতে পারলো না মেঘলা। অর্ণব ওর কাছে থেকেও যেন শত ক্রোশ দূরে। ধীরে ধীরে অর্ণবের রাগের পরিমাণটা ওর প্রতি এত বাড়ছে, অর্ণবকে ওর সঙ্গে সংসার করতে চায় না। সেটা পরিষ্কারভাবে বলে দিলেই তো হয়। মেঘলার বস মেঘলাকে আজও ফোন করে। যদি কোনো অসুবিধে হয় তাহলে কোনো না কোনো কোম্পানিতে একটা কাজের জোগাড় তার ঠিক হয়ে যাবে। রাতে বাড়িতে ফিরে আসে সে। অর্ণব দরজার সামনেই দাঁড়িয়ে। কোথায় গিয়েছিলে? বাইরে। আমাকে জানিয়ে যেতে পারতে। মেঘলা চুপ করে তার দিকে তাকায়। তোমাকে কি জানিয়ে যেতে হয়?
অর্ণব কিছু বলল না। মেঘলা ব্যাগটা রেখে শান্ত গলায় বলল, আমি পালিয়ে যাইনি অর্ণব, শুধু একটু নিজের খোঁজ করতে গিয়েছিলাম। আসলে নিজেকে কোথাও হারিয়ে ফেলেছি তো, তাই নিজের মতো করে বাঁচতে। অর্ণব গভীরভাবে মেঘলার দিকে তাকায়। তার মনে হলো এই মেঘলাকে সে চেনে না, এই মেঘলা তাকে ভয় পায় না। তাহলে কি মেঘলাকে হারিয়ে ফেলল সে? রাতে অর্ণব ঘুমোতে পারেনি। হানিমুন থেকে ফিরে আসার পর স্বামী স্ত্রীর মধ্যে সেই স্বাভাবিক সম্পর্কটা আজ অবধি হয়নি। একদিন উৎসাহের সহিত মেঘলা জিজ্ঞেস করেছিল অর্ণবকে, তুমি আমার ঠোঁটে চুমু খাও না কেন? আমার মুখে কি গন্ধ লাগে তোমার? তাহলে বলতে পারো আমি ডাক্তার দেখিয়ে। না, ওসব না, আসলে আমার বান্ধবীরা বলছিল ভালোবাসতে গেলে ঠোঁট তো লাগেই না, কিন্তু আজ অব্দি তুমি আমার ঠোঁটে কোনো। ঘরের এক কোণে বসে সিগারেটের পর সিগারেট ধরাচ্ছে অর্ণব। মাথা কিছুতেই শান্ত হচ্ছে না। মাথার ভেতরে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। কিছুতেই মাথার ভেতরে ভাবনাগুলো থামছে না, যেগুলো এখন পাক খাচ্ছে। মেঘলা কি সত্যিই বদলে গেছে? আগে হলে মেঘলা চুপ থাকতো, ক্ষমা চাইতো, নিজের ভুল খুঁজে বার করার চেষ্টা করতো, যেন সব দোষ ওরই। কিন্তু ওর দাঁতগুলোর জন্য কি সত্যি ও দোষী? আচ্ছা, মা কেন বলেছিল গজাল দাঁতের মেয়েরা নাকি খুব ভালো লক্ষণের হয়? নাকি হাসলে একটু বড্ড বেশি বেমানান লাগে বলে এমন কোনো প্রবাদ রটেছে? আচ্ছা, কুকুরের দাঁতের সাথে মানুষের দাঁতের সম্পর্কটা কি? নাকি ছোটবেলায় কোনো অপারেশন করে কুকুরের দাঁতই? ভাবতেই পারে না অর্ণব। এখন সে চোখে চোখ রেখে কথা বলে মেঘলা, কোনো ভয় নেই, কোনো অনুনয় নেই। অর্ণবের ভেতরটা কেমন অস্থির হয়ে ওঠে। না, মেঘলাকে সে হারাতে চায় না, শুধু ওর দাঁতগুলো যদি একটু। একদিন বলেছিল অর্ণব, আচ্ছা তোমার কখনো ছোটবেলায় মনে হয়নি তোমার এই দাঁতগুলো অপারেশন করে সুন্দর সেট করে নেওয়াটা উচিত? কি যে বলো! হ্যাঁ, মনে হয়েছিল। বাবা ডাক্তারের সাথে কথাও বলেছিল, ডাক্তার দেখাতেও গিয়েছিল। আমার বয়স তখন এই 12 কি 13 হবে। দুধের দাঁত পড়ার ভয়ে আমি দাঁত ফেলতে চাইতাম না, ভয় লাগতো। তখনই দাঁতগুলো এবড়ো খেবড়ো হয়ে গিয়েছে। ডাক্তার বলেছিল আমার ভালো দাঁতগুলো সব তুলে ফেলতে হবে। এই সামনের দিকে দুটো গজাল দাঁত রয়েছে না, বড় বড়, আর এই যে একটা আরেকটার উপর উঠে একদম সামনের দিকে, এই 4টে তুলে ফেলতে হবে, তারপরে দাঁত বসাতে হবে। বাড়ি এসে মাকে বলার পর মা খুব ভয় পায়। আমাদের অনিশ কাকুকে তুমি চেনো তো? হ্যাঁ, ওই যে আমার বিয়ের সময় সম্প্রদান করেছিল, বাবা তো অসুস্থ হয়ে পড়েছিল। হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। ওই অনিশ কাকুর একটাই মেয়ে ছিল, জানো তো? মুখের ভেতরে একটা ফুসকুড়ি হয়েছিল দাঁতের গোড়ায়, দাঁতেরই কি সব করতে গিয়ে মেয়েটা ক্যান্সারে মারা যায়। অনিশ কাকু এসে বাবাকে বলতেই বাবা আমাকে বুকে আঁকড়ে ধরে, বলে গজাল হোক হোক, আমার মেয়ে, আমার রক্ত, ও আমার যেমন আছে তেমনই থাকবে। ওকে আমি পড়াশোনা করাবো, চাকরি বাকরি করাবো, আমার মেয়ে স্বাধীন চেতা হবে, কারো পয়সায় ওকে খেতে হবে না। তারপর তারপর আর কি, দাঁত তোলার ইচ্ছে পুরোপুরি শেষ। আসলে আমিও ভয় পেতাম গো, অমন ভয়ঙ্কর দাঁত। তবে একটা লাভ আছে জানো তো, দেখবে বলে ঘরে লাইট অফ করে একটা টর্চ হাতে নিয়ে নিজের ঠোঁটের কাছে জ্বালাতেই, দাঁত বের করে হাসতেই ভয়ের চোটে অর্ণব মারাত্মক চিৎকার। হ্যাঁ, কি করছো? ভয় পেলে কেন? আমি তো দেখেছো আমি কিরকম ভূত হতে পারি। তাছাড়া আমার দাঁত নিয়ে আমার কোনো নিজের মধ্যে অনুশোচনা নেই। এ কি আমার সৃষ্টি নাকি? যেরকম দিয়েছেন ওপরওয়ালা তেমনই হয়েছে। তাই অর্ণবের আর বলা হয়নি বাকি কথাটা। মেঘলা বলেছিল, পাগল, নিজের কাঁচা দাঁত তুলে অত কষ্ট কেউ ভোগ করে? কাঁচা কাঁচা রক্ত বেরোবে, জানো সেটা? বাবারে বাবা। সকালে ঘুম ভাঙতেই মেঘলা দেখল অর্ণব রান্নাঘরে দাঁড়িয়ে। দৃশ্যটা তার কাছে বারো বেশি অস্বাভাবিক। অর্ণব জীবনে কখনো রান্নাঘরে পা রাখেনি।
অথচ আজ সে কফি বানানোর চেষ্টা করছে। মেঘলা কিছু না বলেই তাকিয়ে রইল ওর দিকে। অর্ণব ওকে দেখে একটু হাসার চেষ্টা করলো। তোমার জন্য কফি বানালাম। মেঘলা অবাক হয়ে বলল, এটা কি কোনো নতুন খেলা? অর্ণব হাসিটা ধরে রাখলো। না মেঘলা, আমি শুধু চাই তুমি ভালো থাকো, আগের মতো। আগের মতো মানে? আবার যেন তোমার ইচ্ছে মতো চলতে শুরু করি। অর্ণব এবার চুপ করে রইল। মেঘলা মুগ্ধ হওয়ার বদলে তার মুখের অভিব্যক্তি দেখল। তুমি আমার কফি বানাচ্ছ কারণ তুমি ভয় পেয়েছো, তাই না? এসব কি বলছো? তুমি জানো আমি যদি সত্যিই নিজেকে খুঁজে পাই তাহলে তোমার ওপর আমার আর কোনো নির্ভরতা থাকবে না। তুমি আমাকে আটকাতে পারবে না। অর্ণব এবার বিরক্ত হয়ে কফির কাপটা টেবিলে রাখলো। তুমি কি আমাকে দানব ভেবেছো মেঘলা? তুমি তো তাই অর্ণব। তুমি শুধু তোমার অত্যাচারটা চিৎকার করে নয়, নীরবে করো, তাই লোকে সেটা দেখতে পায় না। অর্ণব এবার রাগ চেপে বলল, তাহলে তুমি কি চাও? মেঘলা ধীরে ধীরে বলল, আমি শুধু নিজের মতো করে বাঁচতে চাই। আমি চাই না আমার মন, আমার অনুভূতি, আমার চিন্তা সব কিছু তুমি নিয়ন্ত্রণ করো। অর্ণব কিছু বলল না। মেঘলা কফির কাপটা একপাশে সরিয়ে রেখে উঠে দাঁড়ালো। আজ থেকে আমি আমার মতো চলবো, তুমি পারবে? অর্ণব এবার আর কোনো উত্তর দিল না। সেই দিন রাতে অর্ণব অনেক ভেবেছে। তার মাথায় ঘুরছে মেঘলার কথা। আমি আমার মতো চলবো, তুমি পারবে? সে কি পারবে? সে কি এমন একটা মেঘলার সাথে থাকতে পারবে যে তার দমনশীলতা মেনে নেবে না? অর্ণব জানতো উত্তরটা হবে না। সে যদি মেঘলাকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে সম্পর্কটা টিকবে না। আর যদি সম্পর্ক না টেকে তাহলে মেঘলা কি সত্যি সত্যি ওকে ছেড়ে? না 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 না, ও পারবে না, ও কিছুতেই পারবে না। আচ্ছা, মেঘলার মধ্যে তো কোনো ত্রুটি নেই, শুধু ওর দাঁতগুলোকে ভয় পায় অর্ণব। ভাবে ওর দাঁতের একটা কামড় যদি অর্ণবের শরীরে পড়ে, তারপর সেই শরীরে পচন ধরে যদি পোকা খেয়ে নেয় গোটা শরীরটা, প্রচন্ড পরিমাণে ঘৃণা, প্রচন্ড ঘৃণা। ভাবনার মধ্যেই যেন বমি পেয়ে যায় তার। আয়নার সামনে দাঁড়িয়ে মেঘলা। আগে যখনই সে নিজেকে দেখতো মনে হতো এই মুখটা যেন ধীরে ধীরে মুছে যাচ্ছে। তার হাসি, তার ইচ্ছে, তার রাগ সবকিছু কোথায় যেন হারিয়ে যাচ্ছে। কিন্তু আজ তার চোখের দিকে তাকিয়ে মনে হলো সে আবার নিজেকে খুঁজে পেয়েছে। অর্ণবের সাথে বিয়ে হওয়ার পরপর ঠোঁটের এই হাসিটা কিছুতেই সামনে প্রস্ফুটিত হতো না, পুরোপুরি না, কিন্তু প্রথম ধাপটা সে পার করেছে। হঠাৎ ফোনটা বেজে ওঠে। অর্পিতা কল করেছে। হ্যালো দিদি, তোমার জন্য একটা চাকরির সুযোগ আছে। মেঘলার বুকের ভেতরটা ধক করে ওঠে। চাকরি? হ্যাঁ, আমাদের অফিসে একটা নতুন প্রজেক্ট শুরু হয়েছে, তুমি চাইলে জয়েন করতে পারো। তোমার যোগ্যতা অনুযায়ী ভালো স্যালারি, আর তোমার মুখশ্রী সুন্দর তো, তাই তোমাকে অ্যাড কোম্পানির মডেল হিসাবেও কাজে যোগ দিতে হতে পারে। আমি বসের সাথে কথা বলেছি, উনি সম্পূর্ণ একটা নতুন মুখ খুঁজছিলেন। মেঘলা কিছুক্ষণ চুপ করে থাকে। তার চাকরির দিনগুলোর কথা মনে পড়ে। সে বাঁচত, কাজ করত নিজের মতো। অর্ণবের বাবার সঙ্গেও তো পরিচয়টা ওভাবেই হয়েছিল। বাজার থেকে ফিরছিলেন তিনি, আর অফিস যাচ্ছিল মেঘলা। একজন বয়স্ক মানুষ হঠাৎ করে বুকে হাত দিয়ে নোংরা রাস্তায় শুয়ে পড়েছে। কেউ এসে ধরাধরি করে সাহায্য করছে না, বরং সামনে থাকা চায়ের দোকানদারওয়ালা তাকে তাড়িয়ে দেবার চেষ্টা করছে। লোকটি উঠে বসতে পারছে না। অর্পিতা আর মেঘলা নিজের সমস্ত কাজ ফেলে ছুটে এসেছিল ওই লোকটিকে উদ্ধার করবার জন্য। যেই টোটো করে যাতায়াত করছিল সেই ড্রাইভারকেই বলল, দাদা শিগগিরই হাসপাতালে চলুন। কিন্তু দিদি, তোমাদের অফিস আজ না হয় যাবো না, তাড়াতাড়ি হাসপাতালে চলুন। সেইখান থেকেই পরিচয় হয়েছিল মেঘলার সাথে। মেঘলার হাসি, মেঘলার লক্ষ্মীমন্ত স্বভাব সবটা মনে ধরেছিল ওনার। এরপর বিয়ে হলো। অর্ণব বলল, তোমার চাকরি করা দরকার নেই, আমি তো আছি। সে ভেবেছিল সংসারটাই তার আসল জীবন হবে। কিন্তু এখন মনে হচ্ছে সত্যিই নিজের জন্য কিছু একটা করা দরকার। তার মধ্যে তো কোনো ত্রুটি নেই,
অথচ অর্ণব প্রতিদিন তার কোনো না কোনো ত্রুটি ঠিক আবিষ্কার করছে। কবে থেকে জয়েন করতে হবে? তুমি রাজি তো দিদি? হ্যাঁ, আমি রাজি। অর্ণব দরজার পাশে দাঁড়িয়ে মেঘলার কথা শুনছে। সে তার বউ চাকরি করবে, সে কখনো মেনে নিতে পারবে না। অর্ণব ধীরে ধীরে পায়ের শব্দ করে ঘরে ঢুকলো। কে ফোন করেছে? মেঘলা নির্ভয়ে বলল, অর্পিতা। কেন? চাকরির প্রস্তাব দিল, আমি রাজি হয়েছি। অর্ণবের ভ্রু কুঁচকে গেল। মানে আমাকে না জানিয়ে এমন বড় সিদ্ধান্ত তুমি কি করে নিলে? মেঘলা শান্ত গলায় বলল, তোমার কাছে আবার অনুমতি চাইতে হবে কেন? অর্ণব এবার সত্যিই গেল রেগে। আমি কি তোমার স্বামী নই? হ্যাঁ, স্বামী, কিন্তু আমি কি তোমার অধীনস্থ কেউ? আমি কি মানুষ নই? অর্ণব এবার ধীর গলায় বলল, তুমি যদি চাকরি করো তাহলে সংসার সামলাবে কে? মেঘলা আবার হাসল। সংসার সামলানোর দায়িত্ব আমার একার নয়, দুইজনের। তুমি কি কখনো ভেবেছ আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে এই সংসার চলবে কিভাবে? অর্ণবের মুখ শক্ত হয়ে গেল। আমি চাই না তুমি চাকরি করো। মেঘলা এবার এক ধাপ এগিয়ে এসে বলল, তুমি কি চাও সেটা আমার জীবনের একমাত্র সত্য হতে পারে না অর্ণব। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি চাকরি করব। একটা অ্যাড কোম্পানি আমার সুন্দর মুখশ্রীর জন্য হয়তো আমাকে মডেল হিসাবেও সাইন করাতে পারে। আর একবার মডেল হতে পারলে প্রচুর টাকা আসবে। তাছাড়া ফ্ল্যাটের ইএমআই রয়েছে, তোমার গাড়ির ইএমআই এর টাকা, সবটা ভরতে তুমি হিমশিম খেয়ে যাও। যদি আমিও কিছু উপার্জন করি, তাছাড়া সংসারে কাজের কি বা আছে আমার? অনেক সময় পড়ে থাকে নিজেকে দেবার জন্য। আজকাল তো আমি ভাবি আমি কে, আমার অস্তিত্ব আছেও কি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে? অর্ণব এবার বুঝতে পারল মেঘলা তার হাতের মুঠো থেকে বেরিয়ে যাচ্ছে। রাতে অর্ণব একা বসে, মেঘলা সত্যিই চাকরি নেবে? সে কি সত্যিই পালিয়ে যাবে সম্পর্ক থেকে? না, এ তো হতে দেওয়া যায় না। তার মনের মধ্যে নতুন পরিকল্পনা আসে। যদি সে মেঘলাকে সরাসরি বাধা দিতে না পারে, তবে অন্যভাবেও তাকে হয়তো থামানো সম্ভব। মনে মনে হাসতে থাকে অর্ণব। আচ্ছা, ও কি হয়ে কাজ করবে? অ্যাড কোম্পানির মডেল হিসাবে? মনে মনে হাসে সে। আর কোনো উপায় আছে কিনা সেটাই ভাবার চেষ্টা করে। সকালে ঘুম থেকে উঠে মেঘলা অনুভব করলো দিনটা সত্যিই আলাদা। এতদিন পর সে নতুন করে শুরু করতে যাচ্ছে, নিজের জন্য, নিজের স্বাধীনতার জন্য। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলো মেঘলা। আগে চাকরি করত, তখন প্রতিদিন এইভাবেই নিজেকে গুছিয়ে তারপরে বেরোতো। তাই আজও তাই করবে। কিন্তু আজ একটা বড় পার্থক্য আছে। আজ সে কারো অনুমতি নেয়নি, আজ সে নিজের সিদ্ধান্ত নিজে নিয়েছে। ঠিক তখনই অর্ণব ঢুকলো ঘরে। তোমাকে কিছু বলার আছে। মেঘলা ধীর স্থরে বলল, বলো। অর্ণব দাঁড়ালো তার সামনে। আমি ভেবে দেখেছি তুমি যদি চাকরি করো তাহলে আমাদের সম্পর্ক আগের মতো থাকবে না। মেঘলা অবাক হয়ে বলল, মানে তুমি যদি সত্যিই বাড়ির বাইরে গিয়ে কাজ করো তাহলে সংসারে আমার জায়গা থাকবে না, আমি তোমাকে একা করে দেব। মেঘলার বুক কেঁপে উঠল। অর্ণব কি সত্যি এত দূর যেতে পারে? তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? অর্ণব ঠান্ডা গলায় বলল, ব্ল্যাকমেল না, সতর্কতা। সংসার চলে বিশ্বাস আর বোঝাপড়ার ওপর। তুমি যদি সেটাকে নষ্ট করো, আমি দায়ী নই। মেঘলা গভীরভাবে তাকিয়ে রইল ওর দিকে। আগে হলে সে ভেঙে পড়তো, আগে হলে হয়তো চাকরির কথা ভুলে গিয়ে কেঁদে অর্ণবের কাছে ক্ষমা চাইতো। কিন্তু আজ সে শক্ত। ধীরভাবে বলল, তুমি যদি সম্পর্কটা ভালোবাসার জায়গা থেকে না দেখে নিয়ন্ত্রণের জায়গা থেকে দেখো, তাহলে সেটার কোনো ভবিষ্যৎ নেই। আমি চাকরি করব, কারণ আমি চাই। তুমি থাকলে ভালো, না থাকলে আমি একাই থাকবো। অর্ণব এবার হয়ে গেল হতভম্ব। মেঘলা এতটা বদলে গেছে? দিনটা দ্রুত কেটে গেল। প্রথম দিন অফিস, পুরনো দিনের মতোই সেই অফিসের ডেস্ক, কলিগদের ব্যস্ততা, সবকিছুই যেন আবার নতুন করে প্রাণ এসেছে। বাসায় ফিরল সে। অর্ণব ড্রয়িং রুমে বসে, মুখ গম্ভীর, চোখে মুখে একটা অদ্ভুত অস্বস্তি। তুমি ফিরেছ? হ্যাঁ। খুব ক্লান্ত হয়েছ তাই না? হ্যাঁ, তবে মনটা খুব ভালো লাগছে। অর্ণব কিছু বলল না, ধীরে ধীরে বলল, তোমার জন্য একটা চমক আছে। মেঘলা অবাক হয়ে বলল, কি?
অর্ণব এবার মোবাইলটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, দেখো। মেঘলা ফোন হাতে নিয়ে স্ক্রিনের দিকে। তার চোখ বড়। সোশ্যাল মিডিয়ায় একটা বড় পোস্টের নামে লেখা একজন সংসার ভাঙা নারীর নতুন জীবনযাত্রা, আর তার ছবিও দেওয়া। বুকটা কেঁপে ওঠে মেঘলার। এটা কার কাজ? সে কিছু বুঝে ওঠার আগে অর্ণব হালকা হেসে বলে, তোমার অফিসের অনেকেই এটা দেখেছে, আশা করি তুমি লজ্জিত বোধ করছো না। মেঘলার মনে হলো যেন ঠান্ডা বরফের মতো কিছু একটা ওর বুকের ভেতরে ঢুকে যাচ্ছে। অর্ণব সত্যি এতটা নিচে নামতে পারে? মেঘলা থমকে দাঁড়িয়ে। মোবাইলের স্ক্রিনে তার নিজের ছবি, তার নাম সংসার ভাঙা নারী। খেয়ে করেছে এই পোস্ট সে জানে না, কিন্তু অনুমান করতে খুব একটা কষ্ট পেতে হলো না। অর্ণব চুপচাপ বসে, তার ঠোঁটের কোণে এক ধরনের নির্মম হাসি। মেঘলা গভীরভাবে তাকিয়ে বলল, এটা তুমি করেছো তাই না? অর্ণব হাসলো। আমি? না না, আমি কিচ্ছু জানি না। কিন্তু দেখো না, লোকে তোমাকে কত ভালোবাসে, তোমার জীবনের গল্প সবাই জানতে চায়। মেঘলার হাত কাঁপছে রাগে। তুমি এত নিচে নামতে পারলে? তুমি আমার স্বামী, এই অপমান তুমি কিভাবে করলে? অর্ণব এবার ধীর স্বরে বলল, তোমারই তো চাওয়া ছিল স্বাধীনতা। এখন সবাই জানবে তুমি কত স্বাধীন। চাকরি করা নারী, সংসার ভাঙা নারী, তোমাকে এখন সবাই নিয়ে আলোচনা করবে। মেঘলার শ্বাস ভারী হয়ে এলো। সে ফোনটা শক্ত করে ধরে রইল। তুমি ভাবছো এটা দেখে আমি ভেঙে পড়ব, লজ্জিত হব, তোমার পায়ের কাছে সে কাঁদবো? অর্ণব এবার একটু চমকালো। মেঘলার চোখে জল নেই, ভয় নেই, বরং প্রচন্ড দৃঢ়তা। তুমি ভুল ভেবেছ অর্ণব। এই পোস্ট আমাকে ভয় দেখাবে না, বরং এই পোস্টটি তোমার আসল মুখোশ সবার সামনে নিয়ে আসবে। পরদিন অফিসে গিয়ে মেঘলা জানতো তার সহকর্মীদের অনেকেই পোস্টটা দেখেছে, কিন্তু অবাক করার মতো ব্যাপার, কেউ তাকে নিয়ে কটাক্ষ করেনি, বরং অনেকেই তার পাশে দাঁড়িয়েছে। কে এমন জঘন্য পোস্ট করলো রে? এটা কিন্তু তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র মেঘলাদি। তুমি যদি চাও আমরা সোশ্যাল মিডিয়ায় একটা প্রতিবাদ করতে পারি। মেঘলার বুকের ভেতরটা শক্ত। পুরনো সমাজের নিয়মে অনেক পুরুষই ভাবে নারীকে ভয় দেখিয়ে তার আত্মবিশ্বাস ভেঙে দেওয়া যাবে, কিন্তু অনেক পুরুষ আছে সে আত্মবিশ্বাস জাগানোর কাজ করে। আজ সে প্রমাণ পেল সবাই অর্ণবের মতো নয়। অফিসের বসের ঘরে ঢোকে সে। স্যার, আমার নামে একটা বাজে পোস্ট ছড়ানো হয়েছে, আমি চাই অফিসের আইটি টিম এটা তদন্ত করুক। বস কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তুমি কি নিশ্চিত এটা তোমার স্বামীরই কাজ? মেঘলা দৃঢ় গলায় বলল, আমি 99% নিশ্চিত স্যার। বস হালকা হেসে বললেন, তাহলে তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নাও, আমরা তোমার পাশে আছি। মেঘলার শরীরটা শিথিল হয়ে এলো। এই প্রথম সে বুঝলো সে একা নয়। রাতে বাসায় ফেরার পর মেঘলা কোনো কথা বলল না। অর্ণব অপেক্ষা করছে কখন মেঘলা কাঁদবে, তার কাছে সে ক্ষমা চাইবে। তুমি ঠিকই বলেছিলে, আমি আর চাকরি করব না। কিন্তু সে অবাক হলো। সে দেখলো মেঘলা নির্বিকার ভাবে ডিনার সারছে। অর্ণব আর থাকতে পারল না। তুমি কি পোস্টটা দেখোনি? মেঘলা প্লেটটা সরিয়ে ধীরে ধীরে বলল, দেখেছি। তাহলে তো শান্ত কেন তুমি? মেঘলা এবার উঠে দাঁড়ালো। তার চোখে আগুনের মতো কিছু একটা জ্বলছে। তুমি কি জানো আমি কাল কি করেছি? অর্ণব বিভ্রান্ত হলো। মানে? আমি অফিসের আইটি টিমকে বলেছি এটা ট্র্যাক করতে, কে পোস্ট করলো সেটা বের করবে। অর্ণব প্রথমবার একটু অস্বস্তি অনুভব করলো। তুমি এসব করবে? অবশ্যই। তুমি কি মনে করেছো আমি চুপ থাকবো? অর্ণব এবার উঠে দাঁড়ালো। তুমি কি আমাকে পুলিশের হাতে দিতে চাও নাকি? মেঘলা এবার চোখে চোখ রেখে বলল, পুলিশের হাতে দেওয়ার কথা একবারও আমি বলিনি, বা পুলিশের হাতে দেওয়ার আগে একবার অন্তত তো ভাববো। যতই হোক তুমি আমার ভাবি সন্তানের বাবা, এর বেশি তো কিছু নও। অর্ণব কোনো উত্তর দিল না। মেঘলা বেরিয়ে গেল ঘর থেকে। কি? সন্তানের বাবা? কিন্তু কিন্তু আমাদের মধ্যে। অর্ণব, হয়তো আমার মুখশ্রী তোমার পছন্দ নয়, কিন্তু বাদ বাকিটা নিশ্চয়ই তুমি খুঁড়ে খুঁড়ে খাও। ঠিক ওই
শিকারী কুকুরগুলোর মতো। অনেকদিন পর বুভুক্ষ কুকুর যখন খাবার পায় তখন কিভাবে তার দাঁত বের করে খায়। অর্ণব দু কান চাপা দিয়ে চুপ করে বসে পড়ল। তুমি তুমি এগুলো কি বলছো? আমি আমি তো আসলে সেই দিন রাতে ঠিক মতো ঘুমোতে পারল না অর্ণব। মেঘলার কথাগুলো মাথায় ঘুরছে। এতদিন ধরে ওকে মানসিকভাবে দুর্বল করে রেখেছিল সে, ওর আত্মবিশ্বাস ভেঙে দিয়েছিল। কিন্তু এবার মেঘলা অন্য মানুষে পরিণত হয়েছে। সে সত্যিই পুলিশে যাবে নাকি নাকি তার আগেই অফিসের আইটি টিম পোস্টের সোর্স ট্র্যাক করবে? অর্ণব ভয় পেয়েছে, কিন্তু স্বভাব বদলায়নি। সে জানে একটা নারীর আত্মবিশ্বাস গড়তে সময় লাগে, কিন্তু ভাঙতে তুচ্ছ কয়েক সেকেন্ড যথেষ্ট। নতুন চাল। পরদিন সকালে মেঘলা অফিসের জন্য তৈরি। অর্ণব পেছন থেকে ওকে জাপটে ধরে বলল, আমি কিছু বলবো। আয়নার দিকে তাকিয়ে নির্লিপ্তভাবে এই মেঘলা ওকে সরিয়ে বলল, বলো। অর্ণব এক মুহূর্তের জন্য চুপ। আমি বুঝতে পেরেছি, আমি ভুল করেছি। মেঘলা তাকালো ওর দিকে। অর্ণবের চোখে কৃত্রিম অনুশোচনা। আমি আসলে বুঝতেই পারিনি তোমার কত কষ্ট হচ্ছে। তুমি যদি চাকরি করতে চাও তাহলে আমি তোমায় সাপোর্ট করব। মেঘলা এবার ম্লান হেসে বলল, সত্যি? হ্যাঁ, আসলে আমি তোমাকে হারাতে চাই না। মেঘলা ধীরে ধীরে বলল, তাহলে কাল রাতে এসব বললে না কেন? অর্ণব একটু চমকে গেল। মেঘলা এবার একদম সামনে এসে দাঁড়ালো। কাল রাতে তুমি ভয় পেয়েছিলে তাই না? যখন শুনলে আমি আইটি টিমকে বলেছি, তুমি বুঝলে তুমি ধরা পড়ে গেছো, তাই আজ নাটক করতে এসেছো অর্ণব? অর্ণব হতভম্ব হয়ে গেল। এতদিন মেঘলা নরম মাটি ছিল, সেখানে যা খুশি আঁকা যেত, কিন্তু এখন যেন শক্ত পাথর। তুমি কি আমাকে বিশ্বাস করছো না? একটা মানুষ যে দিনের পর দিন আমাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে, সে হঠাৎ একদিন সকালে বদলে যাবে, এই কথা আমি বিশ্বাস করি না। অর্ণব এবার জানল সে ব্যর্থ চাল চেলেছে। অফিসে গিয়ে মেঘলা জানতে পারে আইটি টিম সোর্স ট্র্যাক করেছে। পোস্টটা করা হয়েছে ফেক আইডি থেকে, কিন্তু সে আইডির সঙ্গে অর্ণবের পুরনো ইমেল আইডির লিঙ্ক পাওয়া যায়, অর্থাৎ প্রমাণ হাতে এসেছে। রাতে মেঘলা বাসায় ফিরতে অর্ণব ওর সামনে দাঁড়ায়। তুমি কি আমার বিরুদ্ধে সত্যি কেস করবে? মেঘলা শান্তভাবে বলল, না, আমি শুধু চেয়েছিলাম তোমার মুখোশটা তোমার নিজের সামনেই উন্মোচিত হোক। অর্ণব এবার সত্যি বুঝতে পারলো সে হেরে গেছে। তুমি কি আমায় ছেড়ে চলে যাবে? মেঘলা এবার গভীরভাবে ওর দিকে তাকালো। তুমি কি আমাকে ভালোবাসো? অর্ণব কাঁপা গলায় বলল, আমি আমি জানি না। মেঘলা এবার একটা দীর্ঘশ্বাস ফেলল। তুমি জানো না, কারণ তুমি কোনোদিন আমাকে ভালোবাসতে শেখোনি। তুমি শুধু তোমার ইগো, তোমার আধিপত্য দেখিয়ে এসেছো। ভালোবাসা শৃঙ্খল নয়, মুক্ততা। ভালোবাসা মানে মুক্তি, আর আমি এবার মুক্তি পেতে চাই। অর্ণব কিছু বলার আগেই মেঘলা তার ব্যাগটা তুলে নিল ঘাড়ে। আমি কিছুদিনের জন্য দূরে থাকব, নিজেকে সময় দেব, তারপর ঠিক করব তোমার সঙ্গে থাকবো কি থাকবো না। একটা কথা বলে রাখি, আমি মানালি যাচ্ছি খুব শিগগিরই। কিন্তু বাচ্চা? বাবা, যেই বাচ্চার কথা বললাম অমনি বোকার মতো আমার সামনে তাকিয়ে। তোমার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি আগের মতো দুর্বল নয় অর্ণব। এখন নিজের প্রতি সে নির্ভর। সে সত্যিই মুক্ত হয়ে যাচ্ছে, আর কতটা মুক্ত হয়েছি সেটা জানার জন্যই মানালি যাব। প্রজেক্টের কাজ পেয়েছি, মডেল হিসাবে নির্বাচিত হয়েছি। বসের সাথে কথা বলা হয়েছে, আপাতত 5 মাস আমি মডেল হিসাবে কাজ করতে পারবো। তুমি যেই দাঁতগুলো ঘৃণা করতে, ওই দাঁতগুলোর জন্যই, ওই টুথপেস্ট তার অ্যাড। যাবো মানালি, কয়েকদিন পর ফিরে আসবো। চিন্তা করো না, তোমায় ছাড়তে পারবো না। যতই হোক আমিও তো তোমাকে 7 পাকে বেঁধেই বিয়ে করেছি। আমারও তো একটা দায়বদ্ধতা আছে তোমার জন্য। অর্ণব চুপ করে তাকিয়ে থাকলো ওর দিকে। বলল, আচ্ছা তুমি কোথায় যাচ্ছ এখন? যাচ্ছি একটু অর্পিতাদের বাড়ি। কেন, কিছু বলবে? আচ্ছা বলছি, আমার সাথে কি একটা রাত কাটানো যায় না? দিনের পর দিন, রাতের পর রাত তো আমি তোমার সাথেই কাটিয়েছি। তুমি হয়তো সময় পাওনি, কিন্তু আমি তো তোমার সাথেই থাকার চেষ্টা করেছি। না আসলে মানে মানে করছো কেন? বলো কি বলতে চাও? বলছি
আমি তোমার জন্য রান্না করেছিলাম। সত্যি? কি রান্না করেছিলে? তুমি তুমি খুব মাংস খেতে ভালোবাসো তাই। হো, ওই বলে না সাদা লক্ষ্মী পায়ে ঠেলতে নেই, নিশ্চয়ই খাবো। তাহলে খেয়ে বেরোবো, কেমন? খাবারটা বেড়ে দিল অর্ণব নিজেই। হাত পা ধুয়ে মেঘলা বসলো খেতে। খাচ্ছি যখন তাহলে একসাথেই খাওয়া যাক না। বাবা, তুমি আমাকে যা তকমা দিয়েছ, সংসার ভাঙা নারী, সেই নারীকে তার স্বামী রান্না করে খাওয়াচ্ছে। আচ্ছা, এইটা যদি আমি পোস্ট করে দিই সোশ্যাল মিডিয়ায়, ভালো হবে? অর্ণব একটা মেয়েকে হাসি দিল। বেশ কয়েকবার নরম মাংসপিণ্ডে কামড় দিয়ে মেঘলা বলল, খুব ভালো হয়েছে, ভালোই লাগছে খেতে, আর একটু দেবো? দাও, রান্না করেছে যখন। আমি তো আর তোমার মতো না, সবসময় সবকিছুতে খুঁত ধরবো। হঠাৎ করে খেতে খেতে এই গাটা গুলিয়ে উঠল মেঘলার। বেসিনে বেশ কয়েকবার বমি করলো সে। শরীরটা খারাপ করছে নাকি? বুঝতে পারছি না, আসলে অফিসে একটু ভারী কিছু খাওয়া হয়েছিল, তাই। আবার বমি করতে শুরু করলো মেঘলা। কিছুক্ষণ পর কেমন যেন চোখে মুখে অন্ধকার দেখে অজ্ঞান হয়ে গেল সে। যখন ঘুমটা ভাঙলো তখন মেঘলা নিজেকে একটা বদ্ধ ঘরে আবিষ্কার করলো। চারদিকটা সম্পূর্ণ অন্ধকার। সেইখানে একটা বড় অপারেশনের লাইট জ্বলছে। দেখলো পাশেই দাঁড়িয়ে রয়েছে অর্ণব, সম্পূর্ণ নির্লিপ্ত অবস্থায়, হাতে গ্লাভস পরেছে, মুখেও মাস্ক। হেসে অর্ণব বলল, তোমার মধ্যে কোনো ত্রুটি নেই। ত্রুটি শুধু কিসে বলো তো? তোমার এই গোঁজাল দাঁত, ওগুলোকে বড্ড বেশি ভয় পাই আমি। অথচ তুমি ওই রকম একটা মেয়ে হয়েও সৌন্দর্যের অধিকারী হয়েছ। তোমার মধ্যে একটা খুঁত তো, তাই না? হ্যাঁ, যেমন আমার মধ্যেও একটা খুঁত আছে। নিজের হাতের কাঁটা দাগটা বের করে দেখালো সে মেঘলাকে। কুকুরে কামড়ে দেওয়ার সেই দাগটা নিজের শরীরের ওপরে একটা অনেক বড় কলঙ্ক বলে মনে করতো এতদিন অর্ণব। নিজের কাঁটা দাগের জন্য কোনোদিন হাফ হাতা জামা পরতে পারেনি, লজ্জায়, নিজের প্রতি নিজের। আমি এখন তোমার এই সব কটা দাঁতকে তুলে দেব। তোমাকে আমি মডেল হতে দেব না, কিচ্ছুতেই না। তুমি আমার আমার হয়ে থাকবে। দেখো দেখো, তোমার একটু ব্যথা লাগবে না। তোমাকে আমি চুমু খাই না, আদর করি না, খুব কষ্ট হয় না তোমার? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। মেঘলা রীতিমতো তারস্বরে চিৎকার করতে চাইছে, কিন্তু কিচ্ছু বলতে পারছে না। শক্ত করে বাঁধা মুখের ভেতরে কিছু একটা। অর্ণব টেনে তুলে দিল ওর দাঁতগুলো। মেঘলার মুখ থেকে গল করে রক্ত বেরিয়ে আসতে শুরু করেছে। কিছুক্ষণ পর মেঘলা সম্পূর্ণ অচেতন। ঘুমটা ভাঙল যখন, তখন নিজেকে নার্সিংহোমের বেডে আবিষ্কার করেছে মেঘলা। সামনে বাবা মা দাঁড়িয়ে, অর্পিতাও রয়েছে, বসও রয়েছেন। মেঘলা পাগলের মতো করছে, হাসার চেষ্টা করছে। ওর সামনেই আয়নাটা। নিজের দাঁতের ভয়ঙ্কর পরিণতি দেখে কান্নায় ভেঙে পড়ল মেঘলা। অর্ণবকে গ্রেপ্তার করা হয়েছে। ওর মানসিক পরিস্থিতি এতটা বিপর্যস্ত সেটা আমরা আগে থেকে বুঝতে পারিনি বিআই মশাই। ছোটবেলায় কুকুরে কামড়েছিল বলে গজাল দাঁতকে বড্ড বেশি ঘৃণা করত ও, কিন্তু এইভাবে যে সেইটা ওর ভেতরে একটা মানসিক বিকৃত রোগের সৃষ্টি করবে, এটা আমাদের কল্পনার অতীত। আপনি বৌমাকে নিয়ে বাড়ি চলে যান। আমার বাচ্চাটা, বাচ্চাটা। বৌমা, কি দরকার আমার উন্মত্ত ছেলের সন্তানকে গর্ভে রাখার? বাচ্চা এমনি নষ্ট হয়ে গেছে, সে আসতে চায় না। আমি ডাক্তারের সাথে কথা বলেছি তোমার ভালো করে অপারেশন করতে, তোমার মুখের ওই দাঁতগুলো আবার ঠিকঠাক বসিয়ে দিতে। না হয় এবার সত্যি সত্যি গজাল দাঁতের জায়গায় ভালো দাঁতই উঠল।
আসলে কি বলতো, সম্পূর্ণ পরিণত সুন্দরী বলতে গেলে সবটাই তো নিখুঁত হতে হয়, তাই না? শ্বশুর মশাইয়ের দিকে অবাক হয়ে গেল মেঘলা। মনে হচ্ছে আর একটা অর্ণবকে উনি দেখতে পাচ্ছেন। মা, মা শানি! শাশুড়ি মা এসেছিলেন, বাইরে দাঁড়িয়ে রয়েছেন। বৌমার করুণ পরিণতির জন্য তো সকলেই দায়ী। ছোটবেলায় নিজেকে নিখুঁত না করতে পারার যন্ত্রণা একটু একটু করে শিশু মন থেকে একটা পরিণত যুবকের ভেতরে যে কতটা মারণ অসুখের সৃষ্টি করতে পারে, যা ক্যান্সারের মতোই মারাত্মক। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।